হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আপনারা ভালোবাসে, আমিও ভালো আছি। সো গাইস, আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল হবে বিকজ অফ আজকে আমরা যাচ্ছি হচ্ছে রাজশাহীতে। আর এখন যেহেতু আমের সিজন, তো রাজশাহীতে অনেক বেশি এনজয় করব। যদিও মেইনলি আমরা রাজশাহীতে যাচ্ছি খেতুরি ধামের উদ্দেশ্যে, মহাপ্রভুর কৃপায়। সো এখানে আমার সাথে আছে আমার ছোট ভাই, মা আছে, এখানে বাবা আছে, তারপর আমার কাকু আছে, কাকি আছে। আমরা এই 6 জন হচ্ছে রাজশাহীতে যাচ্ছি। তো গাইস, এটা হচ্ছে আমাদের লাঞ্চ। যেখানে বাবা, মা, বাবা, এখানে ওরা সবাই লাঞ্চ করতে ব্যস্ত। এই যে আর ভাল লাগছে না। এখন 5টা, 5:30 বাজে। প্রায় 4.5-5 ঘন্টা থেকে বসে বসে পুরো টায়ার্ড হয়ে গেলাম। এই যে এখানে ভিউটা দেখাই। ভাই বৃষ্টি নামলো না, এই যে গ্লাস ভিজে গেল, বৃষ্টি নামলো। তো গাইস, ফাইনালি 6 থেকে 7 ঘন্টা জার্নি করার পর রাজশাহীতে চলে আসছি। মাত্র ট্রেন থেকে নামলাম। এই যে এখানে মা, বাবা সবাই আছে। এখন স্টেশন থেকে বের হয়ে টোটোতে করে যাবো খেতুরি ধাম। ঠিক আছে, তাহলে টোটো দেখা হবে আবার। তো গাইস, বের হতে হতে আমরা আম দেখে নিলাম রাজশাহী। এই যে একটা টোটো নিয়ে নিলাম, যেখানে সবাই আছে, এখানে আমি আছি। এখন হচ্ছে আমরা যাব কি জানি, খেতুরি ধাম। ভুলে গেছিলাম। বললো ওনারা 25 থেকে 27 কিলোমিটার হবে এখান থেকে খেতুরি ধাম। তো আশা করি 1 ঘন্টার মধ্যে চলে যাব। ঠিক আছে, যাওয়া যাক। মোটামুটি 1 ঘন্টা থেকে বসে আছি। এই যে এখানে সবাই, এত বাতাস আজকে, অনেক বাতাস হবে। আর যেহেতু আছি টোটোতে, পুরো একদম এতক্ষণ জার্নি করে যে শরীর টায়ার্ড হয়ে গেছিল, সবকিছু মনে হয় একদম রিমুভ হয়ে গেছে। 1-1.5 ঘন্টার মতো প্রায় টাইম লাগলো। প্রথমে আমরা একটু অন্য সাইডে চলে গিয়েছিলাম, চিনতে পারিনি যেহেতু ফার্স্ট টাইম। তারপর আসছি, প্রসাদ পাওয়া শেষ। এই যে এখানে আসার পর থেকে শুধু আম আর আম দেখে যাচ্ছি, অনেক আম প্রত্যেকটা গাছে গাছে। এখন রাত হয়ে গেছে, তো এই জন্য হয়তো ঠিকমতো দেখাতে পারছি না। রাধারানী কৃপা করলে কালকে সকালে সব কিছু ঠিকমতো দেখাবো। তো এখন আমরা বিশ্রাম নিব, দেখা হবে কালকে সকালে। এখন দেখায়, কালকে যেহেতু আমরা আসছি রাতে, তেমন কিছু দেখাতে পারিনি। এখানে গাছে আম আর আম। এখন আমরা গোশালায় যাচ্ছি, দেন হচ্ছে রেস্ট করব। তারপর 9টায় প্রসাদের টাইম, প্রসাদ পাবো। তারপর মন্দির দর্শনের উদ্দেশ্যে বের হব। কালকে রাতে আমরা জার্নি করে আসছি, তার উপর রাতে কারেন্ট চলে গিয়েছিল। মানে সারাদিন জার্নি করার পর রাতেও ঘুম হয়নি ঠিক মতো। আমি ভেবেছিলাম হয়তো আর ব্রহ্ম মুহূর্তে উঠতে পারবো না, মঙ্গল আরতিতে থাকতে পারবো না, কিন্তু রাধারানীর অশেষ কৃপা যে আমরা মঙ্গল আরতিতে থাকতে পারলাম, এইটাই অনেক।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে হরে। এইটা হচ্ছে আম বাগান, কিন্তু এখানে শুধু আম না, অনেক কিছুরই গাছ আছে। এখান থেকে দেখাই, এখানে আসো। এই যে এইটা একটা হচ্ছে আম গাছ, আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। এই যে আম গাছ, কালকে রাতেও যদিও অনেক আম গাছ দেখলাম আমরা আসার পর থেকে। আমার আম। ও ভাই, এই যে আরেকটা আম গাছ। এইটা কিসের গাছ? কমলা। এটা কমলা, এটা কমলা। ওই যে ওই জাম গাছ, আরেকটা আম গাছ, ওই যে না আরেকটা আম গাছ। আমার আম। আসলে রাজশাহী আমেরই দেশ। আসার পর থেকে শুধু কালকে রাত থেকে আমার আম দেখছি, অনেক ভালো লাগছে। রাসেল ভাইপার থাকতে পারে। এখানে শুধু ভগবান আছে, যেখানে ভগবান আছে সেখানে ভাইপারের কোনো কাজ নেই। এখন একটু গোশালায় যাব। वही मनी सीमा है नहीं देखती कितना बड़ा जो मैं बस मायापुर का तो लग रहा है शशि बहुत सुंदर बड़ा कितना बड़ा खाली मैं देख रहा সো গাইস, মঙ্গল আরতি শেষ করে কিছু প্রসাদ পেয়ে ঘুমাতে আসছিলাম রুমে, আবার কারেন্ট চলে গেছে। আজকে মনে হয় আর কপালে ঘুম হবে না। এবার গরম লাগছিল, এবার এজন্য আসছি ছাদে, মন্দিরের ছাদে আসছি। যদিও মানে এইটা এখনও রেডি হয়নি, হ্যাঁ, রুমগুলোও এখনও ঠিকমতো রেডি হয়নি, আর ছাদটাও এখনও পুরোটা কমপ্লিট হয়নি। হয়তো আরও 3-4 মাস লাগবে রেডি হতে। এত বেশি বাতাস ছাদে, আর ভিউগুলা এত সুন্দর। আমি দেখাই আপনাদেরকে আমার ব্যাকগ্রাউন্ডটা, অনেক সুন্দর ভিউ, অনেক সুন্দর, দেখার মতো। এখানে রোদে আমি তাকাতে পারছি না। আর নিচে যখন আমরা গেলাম, আমি তো ভিডিওতে দেখালাম, এত আম ভাই, সব জায়গায় আমার আম, সব জায়গায়, মানে যেখান তাকাই সেখানেই শুধু আমার আম। কালকের থেকে জার্নি করে ঘুমাইনি, এ পর্যন্ত না ঘুমিয়েই আছি। আজকে আর হয়তো কপালে ঘুম হবে না। এখন বাজে 7টা, আমরা 9টায় প্রসাদ পেয়ে বের হয়ে যাব মন্দির দর্শনের জন্য। ঠিক আছে, আবার একটু পরে দেখা হবে। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর ভিউ, আমি আগে কয়েকটা ছবি তুলে নিই। এইটা হচ্ছে রাধা মাধবের আজকের শৃঙ্গার। মন্দিরের নাম হচ্ছে শ্রী শ্রী রাধা ব্রজমোহন মন্দির। মঙ্গল আরতির সময় আমি দেখিয়েছিলাম, যদিও মঙ্গল আরতির পর আজকের শৃঙ্গারটা করা হয়েছে। এখন আমরা চলে আসছি গৌরাঙ্গ কুটিরে। কালকে রাতে যখন আমরা মন্দিরটা খুঁজে পাচ্ছিলাম না, ভুলে এখানে চলে আসছিলাম, তারপর চলে গিয়েছিলাম। হরে কৃষ্ণ, ওয়াও, কত সুন্দর পদ্ম ফুল ফুটে আছে। হরে কৃষ্ণ। রোদ অনেক ভাই। প্রভু মুখে একটু বলতে বলে প্রভু তো কি আসে বলো। এটা হচ্ছে গৌরাঙ্গ বাড়ি, নরোত্তম দাস ঠাকুর পিতার, মানে ওনার পিতা রাজা ছিলেন। ওই ওনার জন্মস্থান আতুর্বস্থান ওই দিকে পেছনে, আর একটু পেছনে। আর এটা হলো রাজবাড়ি ছিল। নরোত্তম দাস ঠাকুর মশাই যখন জন্মগ্রহণ করেন, তারপর কিছুদিন পর মানে চৈতন্য মহাপ্রভু ওনাকে স্বপ্নে নির্দেশ দিতেন যে তুমি বৃন্দাবনে চলে যাও। এইভাবে যেহেতু এখান থেকে পদ্মা নদী কাছে ছিল, তো মানে আমাদের হয় কি, আমাদের বাড়ির আশেপাশে নদী থাকলে আমরা অনেক সময় নদীতে স্নান করতে যাই। নরোত্তম দাস ঠাকুর মহাশয় পদ্মা নদীতে স্নান করতে গেছিলেন এখান থেকে। আর
নরোত্তম দাস ঠাকুর মহাশয় যে এই ধরাধামে আসবেন, শ্রী চৈতন্য মহাপ্রভু ভবিষ্যৎবাণী করে গেছিলেন। তিনি যখন জগন্নাথপুরী থেকে এই বঙ্গ হয়ে তিনি যখন বৃন্দাবনে যান, এই গাম্ভিলা নামক একটা স্থান আছে, সেটা হলো ভারতে, মানে পদ্মা নদীর সাথে আর কি, মানে চাঁপাইনবাবগঞ্জ থেকে কিছু দূর ধরে ওইখানে গাম্ভিলায় পদ্মাবতীর তীরে নরোত্তম নরোত্তম বলে মানে তিনি হুঙ্কার দেন। তো তিনি জানতেন যে নরোত্তম নামে একজন শুদ্ধ ভক্ত আসবে। তো চৈতন্য মহাপ্রভু তার জন্য কৃষ্ণ প্রেম সে পদ্মা নদীতে গচ্ছিত থাকে, এবং পদ্মা নদীতে বলে যে পদ্মাবতী তুমি এই প্রেমটা সমর্পণ করে রাখো। নরোত্তম নামে একজন চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞেস করছে যে আমি নরোত্তম কীভাবে চিনব, তখন তো আইডি কার্ড ছিল না। এইটা হচ্ছে নারায়ণ মন্দির। এখানে লাইনে 4-5টা মন্দির আছে। আগে নারায়ণ মন্দিরটা দর্শন করাই আপনাদেরকে। হরে কৃষ্ণ। এইটা হচ্ছে শ্রী শ্রী গৌরাঙ্গদেব মন্দির। হরে কৃষ্ণ। দক্ষিণে গিয়ে এটা হচ্ছে শিব মন্দির। ওম নমঃ শিবায়। জয় জয় শ্রী। এটা হচ্ছে শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের আসনবাটি মন্দির। হরে কৃষ্ণ। এটা হচ্ছে শ্রী শ্রী লোকনাথ গোস্বামীর মন্দির। হরে কৃষ্ণ। এইটা হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ মন্দির, কিন্তু এখানে ভগবান জগন্নাথের বিগ্রহ নেই, যেহেতু এখন রথযাত্রা চলছে। আজকে রথযাত্রার 2 দিন না 3 নাম্বার দিন, এই জন্য বিগ্রহটা এখানে নেই। এটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। দেখি। হরে কৃষ্ণ। এই যে রাধে রাধে। এই মন্দিরে আমরা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর দর্শন পেয়ে গেলাম। গৌরাঙ্গপুরীর দর্শন করা শেষ। এখন হচ্ছে যাচ্ছি আমরা ড্রাগনের বাগান। মা, ড্রাগনের বাগান। এখন হচ্ছে যাচ্ছি আমরা গঙ্গা স্নানে। এখানে আমার সাথে বাবা আছে, আমার ছোট ভাই আছে, এখানে মা, কাকু, কাকি সবাই আছে, আর পিছনে হচ্ছে প্রভু আছে। এখন যাবো হচ্ছে আমরা গঙ্গা স্নানে। ঠিক আছে, তাহলে গঙ্গা স্নানে গিয়ে দেখা হচ্ছে। ভেরি গুড। এইটা হচ্ছে গঙ্গা, এখানে আমরা গঙ্গা স্নান করব। কিন্তু এই যে এখানে আরেকটা মন্দির আছে, আগে মন্দিরটা দর্শন করব, তারপর হচ্ছে গঙ্গা স্নান করব। হরে কৃষ্ণ। মা সঞ্জু, এটা একটু ধরো। হরে কৃষ্ণ। জগন্নাথ। বালিকা নিচে কাজ কৃষ্ণ। আলাদা রকম শান্তি আছে। এই দেখো দেখো। হরে কৃষ্ণ। শান্তিটাই অন্যরকম। রাধে রাধে। जय राधे श्याम, जय जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय।
এটা হচ্ছে তমাল বৃক্ষ। ভগবান শ্রীকৃষ্ণ এই গাছে বসে বাঁশি বাজাতেন। এখন আমরা গঙ্গা স্নান করবো, আসেন আগে আপনাদেরকে দেখাই। আসো, আসো, আসো। সবাই গঙ্গা স্নান করতে নামলো, আমি এখনো নামিনি বিকজ অফ আমি যদি নামি তো ভিডিও তো কেউ করতে পারবে না, ঠিক না? সবাই গঙ্গা স্নান করুক, আমি একটু আপনাদেরকে দেখাই, দেন হচ্ছে আমি নামবো। तानि पुण्यानि स्नानकाले भवन्ति सबाई सूर्यके এখন আমরা যাচ্ছি, এই ফার্স্ট টাইম এরকম একটা গাড়িতে চললাম। গাড়িটা আমি ঠিক মতো দেখাতে পারছি না, এই যে মা তাকাও। আমি কেন জানি অনেক এনজয় করছি এই গাড়ি, কিন্তু এনজয় করতে করতে না আমি আবার পড়ে পড়ে যাচ্ছি। ঠিক আছে। গাড়ি চলছে না নাকি? সব গোমাতা দেখো রাস্তা তাকাও। অ্যাকচুয়ালি ঢাকা শহরে তো এইসব গাড়ি টাড়ি পাওয়া যায় না, এখানকার লোকদের জন্য এটা নর্মাল হলে আমাদের জন্য অনেক কিছু। খুব সুন্দর গাড়িটা, খুবই সুন্দর। হরে কৃষ্ণ। আমরা এখন আছি ভজনতলিতে, যেটা শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের ভজনতলি নামে পরিচিত। তো এখানে নরোত্তম দাস ঠাকুর মহাশয় ভজনা করতেন বলতে মেনলি এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পেছনে ইন্ডাস্ট্রি আছে। 500 বছর আগে কিন্তু এখানে ইন্ডাস্ট্রি ছিল না, এটা বন জঙ্গল ছিল এবং সাধন ভজন করার জন্য উপযুক্ত স্থান ছিল। তো আসলে আমরা যদি সাধন ভজন করতে চাই, আমাদের নিরিবিলি জায়গায় সাধন ভজন করা উচিত, কোলাহলপূর্ণ জায়গায় না। সেই হিসেবে এই জায়গাটা ছিল অতি প্রাচীন এবং নরোত্তম দাস ঠাকুর মহাশয় এখানে ভজনা করতেন। তিনি এখানে বসে তিনি ভজনাগুলো রচনা করতেন। তো এটাই হলো এই স্থানের মাহাত্ম্য। যে সমস্ত ভক্তরা দূর দূরান্ত থেকে এসে নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের কৃপা লাভ করতে চায়, তারা অবশ্যই সকলে এখানে আসেন। এই তুলসী বেদি এবং যে বট গাছ রয়েছে এটা প্রদক্ষিণ করেন, এবং যেহেতু এটি নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের স্মৃতি হিসেবে আছে, তাই তারা ঠাকুর মহাশয়ের কৃপা লাভ করার জন্য এখানে আসেন। হরে কৃষ্ণ। আপনারা সবাই হরিনাম কীর্তন করতে করতে প্রদক্ষিণ করেন। জায়গাটা খুব বেশি সুন্দর, হ্যাঁ খুবই সুন্দর প্রভু। এই জন্য তো এই জায়গার নাম ভজনতলি, এবং এখানে ভজন সাধনের জন্য খুবই উপযুক্ত। প্রভু এই সাইডটাতে শান্তি অন্যরকম, একদম নিলিবিলি, খুবই সুন্দর একটা পরিবেশ, আর এত সুন্দর বাতাস। এখানে ফ্যান লাগবে না, এসি লাগবে হ্যাঁ না, আসলেই প্রভু, একদম ভজন সাধনের জন্য।
কৃষ্ণ নাম করতে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। এটা হচ্ছে দ্বন্দ্বতলি, এই যে এখানে তুলসী মহারানী আছে। আর ওই সাইডটাতে আমরা দেখলাম ড্রাগন বাগান। বাবা কথা বলতে গিয়েছিল যে ওরা অ্যালাউ করবে নাকি, বলছে অ্যালাউ করবে, যাই একটু ঘুরে আসি। ড্রাগন বাগান ভাবা যায়, আসছি আর আসবো, ঘুরে নেই। হরে কৃষ্ণ। শকড। আপনাদেরকে দেখাই ড্রাগন বাগান। এই যে এটা হচ্ছে ড্রাগন বাগান, ড্রাগনগুলো সব বেঁধে রেখেছে। এই যেখানে সব এগুলো ড্রাগন ফল, সবগুলা বেঁধে রাখলো। মা এখানে ছবি তোলা স্টার্ট করে দিল। আমি দুই একটা দেখাই আপনাদেরকে। এই যেগুলো একদমই মাত্র হচ্ছে, এটা একটু বড় হয়েছে, সবগুলো বেঁধে রাখলো। দেখি খুব সুন্দর, ইচ্ছে করছে একটা ভাঙি, বাট ভাঙতে পারবো না। যদি পাই আসতাম যাই হলে কোটা বেশি না, এই দামটা আপনার হচ্ছে 10 লক্ষ টাকা হইতো, কিন্তু 500 টাকা যদি থাকতো, কিন্তু আপনার ঢাকাটা পাইছি। আমি এখন ড্রাগন বাগানে আছি, মাঝখানে আসছি, এখানে কাটা থেকে ভরা তো। আঙ্কেলদের একটা জুতা পায়ে দিয়ে আসছি। এগুলো একদম ছোট ছোট, আর যেগুলো বড় না ওগুলো ব্যাগ দিয়ে বাঁধা। দুই একটা দেখা যাচ্ছে এইখানে, এইটা একদম পুরো লাল। এখন আমরা আসছি হচ্ছে অমৃতলিতে। অমৃতলিতে আসছি মানে অমৃতলি কি কি জানি, দ্বন্দ্বতলি, আর ওটা কি জানি একটা ছিল, কি তলি জানি ছিল, মানে তিনটা তলি, যাই হোক ওই তিনোটা একদমই কাছাকাছি সিরিয়ালে, একদম একটা থেকে আরেকটা যেতে হেঁটে গেলে 2 মিনিট লাগবে, আর আপনার কোনো গাড়ি টাড়িতে গেলে তো 1 মিনিটও লাগবে না। এই যে এখানে আম ধরেছিল। হ্যাঁ প্রভুর সাথে কি হয়েছিল প্রভু? প্রভু একটু হরে বলেন। কৃষ্ণ। আমরা এখন আছি আম্রতলিতে, তো এটা খেতুরি ধামে অবস্থিত এই আম্রতলি। তো নরোত্তম দাস ঠাকুর যখন এই ধামে ছিলেন, তো ওনার যারা পার্শ্বদবৃন্দ ছিল তারা আম খেতে চেয়েছিল, তো তখন কিন্তু আমের সিজন ছিল না, আমের সময় ছিল না। তো হঠাৎ করে এই তেঁতুল গাছে আম ধরেছিল এবং ভক্তরা তখন সেই আমের আম আস্বাদন করতে পেরেছিল। হরে কৃষ্ণ। মাহাত্ম্য। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ মা। সো গাইস, আমার আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। আশা করি আপনাদের সকলে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আমার রাজশাহীর নেক্সট ব্লগে। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, রাধে রাধে।